ক্ষমতার দম্ভ, হিন্দুত্ববাদের চেনাপিচ আর কেন্দ্রীয় এজেন্সির দাপট সব অস্ত্রই কি তবে বুমেরাং হয়ে ফিরছে বঙ্গভূমিতে? যে মোদী শাহের ভ্রুকুটিতে দেশের তাপর তাপর বিরোধী নেতারাও অনেক সময় গুটিয়ে যান, সেই পরাক্রমশালী জুটিকে বাংলার মাটিতে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কিভাবে চ্যালেঞ্জ ছুটছেন এক তরুণ নেতা? আজ আমরা এমন এক রাজনৈতিক কুরুক্ষেত্রে কথা বলতে চলেছি, যেখানে একদিকে রয়েছে দিল্লির গদি আর অন্যদিকে বাংলার মাটি। বিধানসভা নির্বাচনের এই চরম উত্তেজনার আবহে যখন প্রতিটা দিন নতুন সমীকরণ তৈরি করছে, তখন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মাস্টার স্ট্রোক কিভাবে অমিত শাহের সাজানো ঘটি উল্টে দিল। আসুন গভীরে গিয়ে বিশ্লেষণ করি বাংলার ভোটযুদ্ধের এই অদেখা অধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সংঘাতে জড়িয়ে বিপাকে পড়লেন অমিত শাহ। শেষ মুহূর্তে কিভাবে শাহের রাজনৈতিক বিস্তারের চক বানচাল করে দিলেন তিনি। বন্ধুরা, পশ্চিমবঙ্গের নির্বাচনী ময়দানে বিজেপির সেই কৌশল কি বুমেরাং হয়ে গেল, যার উপর ভর করে তারা সাধারণত ভোট জেতার রণনীতি তৈরি করে? এবার কি মোদী শাহ এবং যোগী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে গিয়ে এমন ভুল করে বসলেন, যার ফলে বিজেপির আরও ক্ষতি হতে দেখা যাচ্ছে? সেই মোদী শাহ এবং যোগী, যাদের নাম নিয়ে কথা বলতেও বিরোধীরা ভয় পায়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য সেনাপতিরা, তা সে নারী হোক বা পুরুষ, কিভাবে চোখে চোখ রেখে তাদের হুঁশিয়ারি দিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে অমিত শাহের সংঘাত কোন পরিস্থিতিতে হলো, আসুন আপনাদের বিস্তারিতভাবে সবকিছু জানাচ্ছি। বন্ধুরা, গতকাল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, যখন প্রথম দফায় ভোটাররা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করে ইভিএমে বন্দী করেছেন। অন্যদিকে দ্বিতীয় দফার ভোটের জন্য আবারও নির্বাচনী ময়দানে প্রচারের সেই চেনা মেজাজ অব্যাহত রয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং লোকসভা সাংসদ, যিনি লোকসভায় নিজের ঝড়ো বক্তৃতায় মোদী শাহ এবং বিড়লাকেও নাস্তানাবুদ করেছিলেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মোদী শাহকে বাঙালি সম্প্রদায়ের প্রতি ঘৃণার রাজনীতি করার অভিযোগে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের শুধুমাত্র তাদের ভাষা ও সংস্কৃতির কারণে বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা ও অপমান করা হয়ে আসছে। এইসবই দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী করছেন। তাই এখন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী উভয়কে এটা বুঝতে হবে, কারণ দুজনেই গুজরাট থেকে এসেছেন। আর এটা গুজরাট নয়, এটা পশ্চিমবঙ্গ। এখানকার সংস্কৃতি এবং পারস্পরিক সম্প্রীতির উদাহরণ দেয় মানুষ। হিন্দু মুসলিম ঐক্যের কথা এখানে বলা হয়, কিন্তু এখানে তারা যেভাবে বাঙালি অস্মিতার বস্ত্রহরণ করেছেন, বাংলা সংস্কৃতি ও ভাষাকে অপমান করেছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কাজ করছেন, তা মেনে নেওয়া হবে না। তিনি প্রশ্ন তুলেছেন, আমরা কি আপনাদের নিজেদের রাজ্য গুজরাট সম্পর্কে আজে বাজে কথা বলা শুরু করব? আমরা কি জিজ্ঞেস করব যে গোধরা কিভাবে হলো, গুজরাটে দাঙ্গা কিভাবে হলো, শাহকে কেন গুজরাট থেকে বের করে দেওয়া হয়েছিল, যদিও তিনি অনুপ্রবেশকারীও ছিলেন না? আসলে কি কীর্তি করেছিলেন তিনি? কান খুলে শুনে নিন, এটা বাংলা, একে গুজরাট হতে দেব না। বন্ধুরা, বাংলায় যেভাবে সাম্প্রদায়িকতার বিষ মিশিয়ে নির্বাচনী প্রচারে ঘৃণাসূচক ভাষা ব্যবহার করা হচ্ছে, সেই বিষয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কিন্তু তারা নীরব হয়ে বসে আছে। নির্বাচন কমিশন যেন হাত বাঁধা দাসের মতো নীরবতা পালন করছে। তারা নিছক দর্শক ও চেয়ার লিডারের মতো ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে অভিযোগ উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে যেভাবে অপমানজনক ভাষা ব্যবহার করা হচ্ছে, মোদী শাহ এবং যোগীর ভাষণ যেভাবে সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের নিশানা করে সংখ্যাগরিষ্ঠদের উস্কানি দিচ্ছে, তাতে বাংলার পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন এক আদমরা কচ্ছপের মতো এক কোণে পড়ে রয়েছে বলে অভিযোগ তুলছেন বিরোধীরা। প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির মুখ্যমন্ত্রীরা সবাই বাংলায় হুমকিমূলক ভাষা ব্যবহার করছেন এবং দেখে মনে হচ্ছে যেন দেশের কোনো রাজ্যেই বিজেপির সরকার নেই। তাই যে কোনো মূল্যে বাংলাকে তাদের জয় করতেই হবে। এই ধরনের ভাষার ওপর নির্বাচন কমিশন অনুমোদন দিচ্ছে। এর মানে হলো দেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক আবেগ উস্কে দেওয়ার ভিত্তি তৈরিতে অংশীদার হচ্ছে এই নির্বাচন কমিশন। আপনাদের মনে থাকবে, উত্তরপ্রদেশের আজম খান তার বিরোধী প্রার্থীকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্যের ভিত্তিতে তার বিরুদ্ধে শুধু মামলায় হয়নি, তাকে জেলেও থাকতে হয়েছিল। কিন্তু এখানে কমিশন নীরব। বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, যারা বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সমালোচনা করেন, তাদের বিহার এবং নিজেদের গুজরাট, মধ্যপ্রদেশ ও রাজস্থান মডেল দেখা উচিত। তাহলে বোঝা যাবে তাদের রাজ্যে কি অবস্থা। এরপর তিনি এমন এক কটাক্ষ করেন, যা শুনে মোদী শিবিরও তার তারিফ করতে বাধ্য হবে। তিনি বলেন, আমি এখন নরেন্দ্র মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলে মনে করি। গত 15 বছরে মোদীকে গুজরাট বা মধ্যপ্রদেশে কখনো ঝালমুড়ি বা রাস্তার খাবার খেতে দেখা যায়নি, কিন্তু ঝাড়গ্রামে তিনি এমনটা করেছেন। এটা মা মাটি মানুষের জনতার সাফল্য যে মোদীকে বাংলার ঝালমুড়ি খেতে হচ্ছে। প্রধানমন্ত্রী নিরাপত্তা কর্মীদের সাথে নিয়ে দোকানদারকে ঝালমুড়ি কেনার জন্য টাকা দেন। দোকানদার টাকা নিতে অস্বীকার করলেও প্রধানমন্ত্রী জোর করে তাকে টাকাটা নিতে বলেন। কিন্তু ওই ভিডিওতে একটি জিনিস লক্ষ্য করার মতো, প্রধানমন্ত্রী যদি বাংলা ভাষায় ঝালমুড়ি চাইতেন, তাহলে হয়তো তার প্রভাব অন্যরকম হতো। বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, পশ্চিমবঙ্গের মানুষের প্রতি আপনারা যে ভালোবাসা দেখাচ্ছেন, তার আগে আমাদের রাজ্য সরকারের বকেয়া পাওনা মিটিয়ে দিন।
কেন্দ্র সরকারের কাছে 1,00,00,000 কোটি টাকার বেশি পাওনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা সাগরদ্বীপে তিনি বলেন, মোদির গ্যারান্টি মানে জিরো গ্যারান্টি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন, কেন্দ্রীয় সংস্থা এবং নিরাপত্তা বাহিনীকে আপনারা যতই ব্যবহার করুন, আপনাদের ষড়যন্ত্র জনগণের সামনে ফাঁস হয়ে গেছে। 4 মে ফলাফল সামনে আসবে, ক্ষমতা থাকলে 4 মে পর বাংলায় থেকে দেখান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, মোদী সহ সব বিজেপি নেতাদের জয় বাংলা স্লোগানে অ্যালার্জি রয়েছে, অথচ এটি বাংলার গৌরব এবং উন্নয়নের প্রতীক। শুভেন্দু অধিকারী কথা উল্লেখ করে তিনি বলেন যে তিনি পাগলের মতো আচরণ করতে শুরু করেছেন। জনতা যখন জয় বাংলা স্লোগান দিয়ে তাকে তাড়া করে, তখন তিনি পালাতে শুরু করেন। যোগীকে নিশানা করে তিনি বলেন, আমাদের এখানে গঙ্গাসাগর মেলা তৃণমূল সরকারের আমলে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, আর ওই এলাহাবাদে কুম্ভ মেলায় শত শত মানুষের মৃত্যু হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রণনীতি এবং সায়নী ঘোষের মতো সাংসদকে সামনে রেখে বিরোধীদের নীতি ধ্বংস করার কৌশল সফল হতে দেখা যাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই উন্নত নির্বাচনী ব্যবস্থাপনা কি চতুর্থবারের জন্য মমতাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাতে চলেছে? সম্ভবত সেই কারণেই অভিযোগ উঠেছে যে কেন্দ্রীয় বাহিনীর বিপুল সংখ্যক জওয়ান মোতায়েন করে বাংলায় দিদির ভোটারদের বিরক্ত করার চক্রান্ত চলছে। সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বাল এই বিষয়ে বলেছেন, পশ্চিমবঙ্গে প্রতি 100 জন মানুষের পিছু 1 জন করে জওয়ান মোতায়েন করা হয়েছে। দেখে মনে হচ্ছে যে এখানে বিজেপি নির্বাচন লড়ছে না, বরং নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী নির্বাচন লড়ছে। দেশের ইতিহাসে এমনটা আগে কখনো হয়নি। মনে হচ্ছে যেন পশ্চিমবঙ্গে ইমার্জেন্সি বা জরুরি অবস্থা লাগু রয়েছে। অনেকেই বলছেন অসাংবিধানিকভাবে কেন্দ্রীয় বাহিনীর 2,40,000 জওয়ান নামানো হয়েছে। মমতাকে হারানোর জন্য নির্বাচন লড়ছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী। প্রশ্ন এখন একটাই, ভারতের ইতিহাসে কোনো নির্বাচনে কি এমন হয়েছে? এ বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।